প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আমি নেসারুল হক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইনে ক্লাস হওয়াতে তোমাদের ইনস্ট্যান্ট রেসপন্স পাওয়ার আমার হয়তো সুযোগ হচ্ছে না। আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তোমরা নিশ্চয়ই নিজ নিজ গৃহে অবস্থান করছো। প্রতিকূল পরিস্থিতির কারণে তোমাদের কলেজ এখন বন্ধ। এই বন্ধের সময়ে তোমাদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল আলোচনায় চলে আসি। আজকে আমি তোমাদের ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ফিন্যান্স পার্ট নিয়ে শুরু করব এবং ওখানকার সপ্তম অধ্যায় অর্থাৎ মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো মূলধন ব্যয় কি? চ্যাপ্টারের শুরুতে আমরা জানব মূলধন ব্যয় কি। সাধারণ অর্থে মূলধন ব্যবহারের জন্য যে ব্যয় পরিশোধ করতে হয় তাই মূলধন ব্যয়। ব্যাপক অর্থে আমরা বলতে পারি সংগৃহীত মূলধনের খরচ মেটানোর জন্য প্রতিষ্ঠানকে ন্যূনতম যে হারে আয় করতে হয় তাই মূলধন ব্যয়। আবার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে ন্যূনতম যে হারে আয় প্রত্যাশা করে তাই মূলধন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎসসমূহ নিয়ে আলোচনা করব। উৎসসমূহের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, এরপর অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার, ঋণপত্র বা ডিবেঞ্চার, সংরক্ষিত আয় বা রিটেন আর্নিংস। প্রথমে সাধারণ শেয়ার। কোম্পানি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে তার দীর্ঘমেয়াদী মূলধনের চাহিদা পূরণ করতে পারে। অগ্রাধিকার শেয়ার, কোম্পানি অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধনের চাহিদা পূরণ করতে পারে। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে একটা কিছু পার্থক্য রয়েছে। মূল পার্থক্যটি হলো যে শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ বণ্টন এবং বিলোপকালীন সময়ে মূলধন ফেরত উভয় ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায়, সাধারণ শেয়ারের তুলনায় ওই শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের শেয়ার হোল্ডাররা দুইটা ক্ষেত্রে প্রায়োরিটি পেয়ে থাকে। একটা হলো লভ্যাংশ বণ্টন করার সময় আগে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান করতে হবে, দেন সাধারণ শেয়ারের লভ্যাংশ প্রদান করা হবে। আবার কোম্পানির যখন বিলোপ সাধন হবে তখন যাবতীয় দায় দেনা পরিশোধ করার ক্ষেত্রেও আগে অগ্রাধিকার শেয়ারের হোল্ডারদের দাবি শোধ করা হবে, দেন সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি শোধ করা হবে। এরপরে ঋণপত্র। ঋণপত্র হলো দীর্ঘমেয়াদী ঋণের একটি দলিল। কোম্পানি চাইলে ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। সংরক্ষিত আয়। যত মূলধনী কোম্পানি তার লাভের সবটুকু অংশ লভ্যাংশ হিসেবে দিয়ে দেয় না, একটা অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়।
এই লাভের যে অংশ প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বা রিটেনশন মানি বা রিটেন আর্নিংস বলা হয়ে থাকে। এই সংরক্ষিত আয়ের টাকাকেও প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের একটি উৎস হিসেবে ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব মূলধন ব্যয়ের উপাদান সমূহ সম্পর্কে। মূলধন যদি আমরা সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করি তাহলে সাধারণ শেয়ারের ব্যয় রয়েছে, অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে সংগ্রহ করলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় রয়েছে, ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করলে ঋণপত্রের ব্যয়, এবং সংরক্ষিত আয়ের মাধ্যমে সংগ্রহ করলে মূলধন সংগ্রহ করলে সংরক্ষিত আয়ের ব্যয় রয়েছে। এবার এই ব্যয়গুলো আমরা একটু বিশ্লেষণ করি। সাধারণ শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে একটি লাভ প্রত্যাশা করে, তাদের এই প্রত্যাশিত লভ্যাংশই সাধারণ শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ চায়, অর্থাৎ নির্দিষ্ট হারে তাদেরকে লভ্যাংশ দিতে হয়। এই নির্দিষ্ট হারে প্রদত্ত লভ্যাংশটা হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করা হলে, মূলধন সংগ্রহ করা হলে ঋণের যোগানদাতাকে অর্থাৎ ঋণপত্রের মালিককে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। এই সুদটাই হলো ঋণপত্রের ব্যয়। সংরক্ষিত আয়ের ক্ষেত্রে সরাসরি কোনো ব্যয় না থাকলেও এই অর্থগুলো যদি প্রতিষ্ঠান সংরক্ষণ না করে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে তারা উক্ত অর্থগুলো অন্য কোথাও বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পেত। সুতরাং সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। এজন্য সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও সরাসরি ব্যয় কোনো ব্যয় না থাকলেও কিন্তু সুযোগ ব্যয় রয়েছে, কারণ এই অর্থগুলো তারা প্রতিষ্ঠান যদি তাদের দিয়ে দিত লভ্যাংশ হিসেবে পুরো টাকা, তাহলে তারা অন্য কোথাও বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পেত। সুতরাং ওই হারটা তারা এখান থেকেও প্রত্যাশা করে। এতে করে দেখা যায় সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যয় রয়েছে। এবার আমরা যাচ্ছি ভারযুক্ত গড় মূলধন ব্যয়। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে ভারযুক্ত গড় মূলধন ব্যয় বা সার্বিক মূলধন ব্যয় বলা হয়। ভারযুক্ত গড় মূলধন ব্যয়কে ইংরেজিতে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিংবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। উত্তোলন ব্যয়, ফ্লোটেশন কস্ট, কোম্পানির সিকিউরিটি ইস্যু সংক্রান্ত ব্যয়কে উত্তোলন ব্যয় বলা হয়। যেমন কোম্পানি যদি শেয়ার কিংবা ঋণপত্র ইস্যু করে তখন তার ইস্যু সংক্রান্ত কতগুলো ব্যয়ের সৃষ্টি হয়, যেমন দালালি খরচ, দায় গ্রাহকের কমিশন বা আন্ডাররাইটার্স কমিশন ইত্যাদি। সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট, একাধিক বিকল্প থেকে একটি বিকল্প গ্রহণ করা হলে অপর বিকল্প বা বিকল্পসমূহ ত্যাগ করতে হয়। ত্যাগকৃত বিকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়াকে গৃহীত বিকল্পের সুযোগ ব্যয় বলা হয়। আমাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ব্যয় বিবেচনায় আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার জানবো আমরা এই চ্যাপ্টারে আমাদের মূল কাজ কি কি বা করণীয়গুলো কি কি। আমাদের করতে হবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়, অগ্রাধিকার বা ক্যাপি নির্ণয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, সাধারণ শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, ঋণপত্রের ব্যয় বা ক্যাডি নির্ণয়, সংরক্ষিত আয়ের ব্যয় বা কেআর নির্ণয়, ভারযুক্ত গড় মূলধন ব্যয় বা WSCC নির্ণয়। এই চ্যাপ্টারটি পরে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি বা কেন আমাদের প্রয়োগ কোথায়। প্রয়োগ হলো যৌথ মূলধনী কোম্পানি যখন মূলধন সংগ্রহ করে তখন তার কাছে একাধিক উৎস থাকে। সেই উৎসতে এই একাধিক উৎসসমূহের মধ্য থেকে প্রতিষ্ঠান সেই উৎস থেকেই মূলধন সংগ্রহ করবে যে উৎসের ব্যয় সবচেয়ে কম।
অর্থাৎ যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয় সবচেয়ে কম হয়, অর্থাৎ মিনিমাম হয়। সেজন্য তাহলে কোন উৎসের ব্যয় সবচেয়ে কম সেটি জানার জন্য আমাদেরকে প্রতিটি উৎসের ব্যয় নির্ণয় করা জানতে হবে। আবার যখন কোম্পানি একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহ করে, মূলধন কাঠামো গঠন করে, তখন এবং সেক্ষেত্রে একাধিক বিকল্প মূলধন কাঠামো থাকলে কোন মূলধন কাঠামোটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে উপযোগী অর্থাৎ অপটিমাম সেটি জানার জন্য আমাদের প্রতিটি মূলধন কাঠামোর ভারযুক্ত গড় মূলধন ব্যয় বের করে জানতে হবে। আমরা এবার এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ জেনে নিই। প্রথমে আসছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্রে। সাধারণ শেয়ারের ব্যয়ের সংকেত হলো KE বা কস্ট অফ ইকুইটি শেয়ার। KE নির্ণয়ের তিনটি সূত্র রয়েছে, যার একটি হলো KE সমান D0 ডিভাইডেড বাই P0 মাইনাস F। এটা হবে স্থির লভ্যাংশ মডেলের ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করব। লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের ক্ষেত্রে এই সাধারণ শেয়ার ব্যয় সমান বা KE সমান লিখব D1 ডিভাইডেড বাই P0 মাইনাস F প্লাস G। আর CAPM মডেলের ক্ষেত্রে আমরা লিখব KE সমান RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সূত্রে ব্যবহৃত সংকেতগুলোর সাথে পরিচিতি লাভ করি। KE এর ফুল মিনিং হলো কস্ট অফ ইকুইটি শেয়ার, যার বাংলায় হয় সাধারণ শেয়ারের ব্যয়। D0 সমান কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি বর্তমান লভ্যাংশ। D1 সমান এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ। D1 কে আমরা এভাবে লিখতে পারি D0 ইনটু 1 প্লাস G। অর্থাৎ প্রশ্নে যদি D0 দেয়া থাকে, সেই D0 কে আমরা D1 এ কনভার্ট করতে পারি, আর তার সূত্রটি হলো D1 সমান D0 ইনটু 1 প্লাস G। G সমান গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, লভ্যাংশ প্রবৃদ্ধির হার। এটা লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের ক্ষেত্রে G আসবে। F সমান ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। RF রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, ঝুঁকিমুক্ত আয়ের হার। RM রেট অফ মার্কেট রিটার্ন, বাজার আয়ের হার। বিটা সমান বিটা কোএফিসিয়েন্ট, বিটা সহগ। CAPM এর ফুল মিনিং হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আমি নেসারুল হক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, কক্সবাজার সরকারি কলেজ, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অনলাইনে ক্লাস হওয়াতে তোমাদের ইনস্ট্যান্ট রেসপন্স পাওয়ার আমার হয়তো সুযোগ হচ্ছে না। আশা করি সবাই ভালো আছো। কোভিড-19 থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তোমরা নিশ্চয়ই নিজ নিজ গৃহে অবস্থান করছো। প্রতিকূল পরিস্থিতির কারণে তোমাদের কলেজ এখন বন্ধ। এই বন্ধের সময়ে তোমাদের পাঠদান কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল আলোচনায় চলে আসি। আজকে আমি তোমাদের ফিন্যান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ফিন্যান্স পার্ট নিয়ে শুরু করব এবং ওখানকার সপ্তম অধ্যায় অর্থাৎ মূলধন ব্যয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো মূলধন ব্যয় কি? চ্যাপ্টারের শুরুতে আমরা জানব মূলধন ব্যয় কি। সাধারণ অর্থে মূলধন ব্যবহারের জন্য যে ব্যয় পরিশোধ করতে হয় তাই মূলধন ব্যয়। ব্যাপক অর্থে আমরা বলতে পারি সংগৃহীত মূলধনের খরচ মেটানোর জন্য প্রতিষ্ঠানকে
ন্যূনতম যে হারে আয় করতে হয় তাই মূলধন ব্যয়। আবার বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাইলে বলতে পারি, বিনিয়োগকারী তার বিনিয়োগ থেকে ন্যূনতম যে হারে আয় প্রত্যাশা করে তাই মূলধন ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যৌথ মূলধনী কোম্পানির দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের উৎসসমূহ নিয়ে আলোচনা করব। উৎসসমূহের মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার, এরপর অগ্রাধিকার শেয়ার বা প্রেফারেন্স শেয়ার, ঋণপত্র বা ডিবেঞ্চার, সংরক্ষিত আয় বা রিটেন আর্নিংস। প্রথমে সাধারণ শেয়ার। কোম্পানি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে তার দীর্ঘমেয়াদী মূলধনের চাহিদা পূরণ করতে পারে। অগ্রাধিকার শেয়ার, কোম্পানি অগ্রাধিকার শেয়ার ইস্যুর মাধ্যমে তার মূলধনের চাহিদা পূরণ করতে পারে। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মূল পার্থক্যটি হলো যে শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ বণ্টন এবং বিলোপকালীন সময়ে মূলধন ফেরত উভয় ক্ষেত্রে শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায় সাধারণ শেয়ারের তুলনায়, ওই শেয়ারকে অগ্রাধিকার শেয়ার বলা হয়। অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের শেয়ার হোল্ডাররা দুইটা ক্ষেত্রে প্রায়োরিটি পেয়ে থাকে। একটা হলো লভ্যাংশ বণ্টন করার সময় আগে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ প্রদান করতে হবে, দেন সাধারণ শেয়ারের লভ্যাংশ প্রদান করা হবে। আবার কোম্পানির যখন বিলোপ সাধন হবে তখন যাবতীয় দায় দেনা পরিশোধ করার ক্ষেত্রেও আগে অগ্রাধিকার শেয়ারের হোল্ডারদের দাবি শোধ করা হবে, দেন সাধারণ শেয়ার হোল্ডারদের দাবি শোধ করা হবে। এরপরে ঋণপত্র। ঋণপত্র হলো দীর্ঘমেয়াদী ঋণের একটি দলিল। কোম্পানি চাইলে ঋণপত্রের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। সংরক্ষিত আয়। যৌথ মূলধনী কোম্পানি তার লাভের সবটুকু অংশ লভ্যাংশ হিসেবে দিয়ে দেয় না, একটা অংশ প্রতিষ্ঠানে রেখে দেওয়া হয়। এই লাভের যে অংশ প্রতিষ্ঠানে সংরক্ষণ করা হয় তাকে সংরক্ষিত আয় বা রিটেনশন মানি বা রিটেন আর্নিংস বলা হয়ে থাকে। এই সংরক্ষিত আয়ের টাকাকেও প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের একটি উৎস হিসেবে ব্যবহার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব মূলধন ব্যয়ের উপাদান সমূহ সম্পর্কে। মূলধন যদি আমরা সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করি তাহলে সাধারণ শেয়ারের ব্যয় রয়েছে। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে সংগ্রহ করলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় রয়েছে। ঋণপত্রের মাধ্যমে সংগ্রহ করলে ঋণপত্রের ব্যয়, এবং সংরক্ষিত আয়ের মাধ্যমে মূলধন সংগ্রহ করলে সংরক্ষিত আয়ের ব্যয় রয়েছে। এবার এই ব্যয়গুলো আমরা একটু বিশ্লেষণ করি। সাধারণ শেয়ারের ব্যয়। সাধারণ শেয়ারের বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে একটি লাভ প্রত্যাশা করে, তাদের এই প্রত্যাশিত লভ্যাংশই সাধারণ শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের উপর নির্দিষ্ট হারে লভ্যাংশ চায়, অর্থাৎ নির্দিষ্ট হারে তাদেরকে লভ্যাংশ দিতে হয়। এই নির্দিষ্ট হারে প্রদত্ত লভ্যাংশটা হলো অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করা হলে, মূলধন সংগ্রহ করা হলে ঋণের যোগানদাতাকে অর্থাৎ ঋণপত্রের মালিককে নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। এই সুদটাই হলো ঋণপত্রের ব্যয়। সংরক্ষিত আয়ের ক্ষেত্রে সরাসরি কোনো ব্যয় না থাকলেও এই অর্থগুলো যদি প্রতিষ্ঠান সংরক্ষণ না করে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেওয়া হতো তাহলে তারা উক্ত অর্থগুলো অন্য কোথাও বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পেত। সুতরাং সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তারা। এজন্য সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও সরাসরি কোনো ব্যয় না থাকলেও কিন্তু সুযোগ ব্যয় রয়েছে, কারণ এই অর্থগুলো তারা প্রতিষ্ঠান যদি তাদের দিয়ে দিত লভ্যাংশ হিসেবে পুরো টাকা, তাহলে তারা অন্য কোথাও বিনিয়োগ করে লাভবান হওয়ার সুযোগ পেত। সুতরাং ওই হারটা তারা এখান থেকেও প্রত্যাশা করে। এতে করে দেখা যায় সংরক্ষিত আয়ের ক্ষেত্রেও কিন্তু ব্যয় রয়েছে। এবার আমরা যাচ্ছি ভারযুক্ত গড় মূলধন ব্যয়। বিভিন্ন উৎস থেকে সংগৃহীত মূলধনের গড় ব্যয়কে ভারযুক্ত গড় মূলধন ব্যয় বা সার্বিক মূলধন ব্যয় বলা হয়। ভারযুক্ত গড় মূলধন ব্যয়কে ইংরেজিতে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল
কিংবা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বলা হয়। উত্তরণ ব্যয়, ফ্লোটেশন কস্ট, কোম্পানির সিকিউরিটি ইস্যু সংক্রান্ত ব্যয়কে উত্তরণ ব্যয় বলা হয়। যেমন কোম্পানি যদি শেয়ার কিংবা ঋণপত্র ইস্যু করে তখন তার ইস্যু সংক্রান্ত কতগুলো ব্যয়ের সৃষ্টি হয়, যেমন দালালি খরচ, দায় গ্রাহকের কমিশন বা আন্ডাররাইটার্স কমিশন ইত্যাদি। সুযোগ ব্যয়, অপরচুনিটি কস্ট, একাধিক বিকল্প থেকে একটি বিকল্প গ্রহণ করা হলে অপর বিকল্প বা বিকল্পসমূহ ত্যাগ করতে হয়। ত্যাগকৃত বিকল্পের সুযোগ থেকে বঞ্চিত হওয়াকে গৃহীত বিকল্পের সুযোগ ব্যয় বলা হয়। আমাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ব্যয় বিবেচনায় আনতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার জানবো আমরা এই চ্যাপ্টারে আমাদের মূল কাজ কি কি বা করণীয়গুলো কি কি। আমাদের করতে হবে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়, অগ্রাধিকার বা ক্যাপি নির্ণয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, সাধারণ শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয় বা ক্যাপি নির্ণয়, ঋণপত্রের ব্যয় বা ক্যাডি নির্ণয়, সংরক্ষিত আয়ের ব্যয় বা কেআর নির্ণয়, ভারযুক্ত গড় মূলধন ব্যয় বা ডাব্লিউএসসিসি নির্ণয়। এই চ্যাপ্টারটি পরে আমরা কিভাবে বেনিফিটেড হতে পারি বা কেন আমাদের প্রয়োগ কোথায়। প্রয়োগ হলো, যৌথ মূলধনী কোম্পানি যখন মূলধন সংগ্রহ করে তখন তার কাছে একাধিক উৎস থাকে। সেই উৎসতে এই একাধিক উৎসসমূহের মধ্য থেকে প্রতিষ্ঠান সেই উৎস থেকেই মূলধন সংগ্রহ করবে যে উৎসের ব্যয় সবচেয়ে কম, অর্থাৎ যে উৎস থেকে মূলধন সংগ্রহ করলে মূলধন ব্যয় সবচেয়ে কম হয়, অর্থাৎ মিনিমাম হয়। সেজন্য তাহলে কোন উৎসের ব্যয় সবচেয়ে কম সেটি জানার জন্য আমাদেরকে প্রতিটি উৎসের ব্যয় নির্ণয় করা জানতে হবে। আবার যখন কোম্পানি একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহ করে, মূলধন কাঠামো গঠন করে তখন এবং সেক্ষেত্রে একাধিক বিকল্প মূলধন কাঠামো থাকলে কোন মূলধন কাঠামোটি প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে উপযোগী অর্থাৎ অপটিমাম সেটি জানার জন্য আমাদের প্রতিটি মূলধন কাঠামোর ভারযুক্ত গড় মূলধন ব্যয় বের করে জানতে হবে। আমরা এবার এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রসমূহ জেনে নিই। প্রথমে আসছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্রে। সাধারণ শেয়ারের ব্যয়ের সংকেত হলো কেই বা কস্ট অফ ইকুইটি শেয়ার। কেই নির্ণয়ের তিনটি সূত্র রয়েছে, যার একটি হলো কেই সমান D0 ডিভাইডেড বাই P0 মাইনাস F। এটা হবে স্থির লভ্যাংশ মডেলের ক্ষেত্রে এই সূত্র আমরা প্রয়োগ করব। লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের ক্ষেত্রে সাধারণ শেয়ার ব্যয় সমান বা কেই সমান লিখব D1 ডিভাইডেড বাই P0 মাইনাস F প্লাস G। আর CAPM মডেলের ক্ষেত্রে আমরা লিখব কেই সমান RF প্লাস RM মাইনাস RF ইনটু বিটা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সূত্রে ব্যবহৃত সংকেতগুলোর সাথে পরিচিতি লাভ করি। কেই এর ফুল মিনিং হলো কস্ট অফ ইকুইটি শেয়ার, যার বাংলায় হয় সাধারণ শেয়ারের ব্যয়। D0 সমান কারেন্ট ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি বর্তমান লভ্যাংশ। D1 সমান এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার, শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ। D1 কে আমরা এভাবে লিখতে পারি D0 ইনটু 1 প্লাস G। অর্থাৎ প্রশ্নে যদি D0 দেয়া থাকে সেই D0 কে আমরা D1 এ কনভার্ট করতে পারি, আর তার সূত্রটি হলো D1 সমান D0 ইনটু 1 প্লাস G। G সমান গ্রোথ রেট অফ ডিভিডেন্ড, লভ্যাংশ প্রবৃদ্ধির হার। এটা লভ্যাংশ প্রবৃদ্ধি মডেলের ক্ষেত্রে G আসবে। F সমান ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়। RF রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, ঝুঁকিমুক্ত আয়ের হার। RM
রেট অফ মার্কেট রিটার্ন বাজার আয়ের হার, বিটা সমান বিটা কোএফিসিয়েন্ট বিটা সহ সিএপিএম এর ফুল মিনিং হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা আমি এখন মুছে দিচ্ছি, তোমরা সংকেত পরিচিতিগুলো একটু তোমাদের খাতায় বা নোট খাতায় তুলে নাও। এবার আমরা অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্রে যাই। অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের সংকেত হলো ক্যাপি। ক্যাপি সমান ডিপি ডিভাইডেড বাই এনএসবি, এই সূত্র লিখব যদি অগ্রাধিকার শেয়ারটি অপরিশুদ্ধ হয়ে থাকে, অর্থাৎ চিরন্তন হয়ে থাকে, মিন্স পারপিচুয়াল হয়ে থাকে। আবার ক্যাপি সমান ডিপি ডিভাইডেড ডিপি প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি ডিভাইডেড বাই 2, এই সূত্রটি লিখব যদি সংশ্লিষ্ট অগ্রাধিকার শেয়ারটি পরিশুদ্ধ হয়ে থাকে, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারে যদি মেয়াদ উল্লেখ থাকে। এবার আমরা এই সূত্রের সংকেত পরিচিতি পর্বে যাই। এখানে দেখা যায় ক্যাপি, ক্যাপির ফুল মিনিং কস্ট অফ প্রেফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের ব্যয়। ডিপি সমান ডিভিডেন্ড অন প্রেফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ। এনএসবি নেট সেলস ভ্যালু বা নেট বাজার মূল্য, এটা এসবি সমান এসবি মাইনাস এফ দিয়ে লেখা যায়, অর্থাৎ সেলস ভ্যালু মাইনাস ফ্লোটেশন কস্ট। এফবি সমান ফেস ভ্যালু বা অবিহিত মূল্য। আরবি সমান রিডিমেবল ভ্যালু বা পরিশুদ্ধ মূল্য, অথবা ম্যাচুরিটি ভ্যালু অর্থাৎ মেয়াদ পূর্তি মূল্য, দুটো একই। তাহলে আমরা আরবির স্থলে এমভিও লিখতে পারি। এন সমান নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তির বছর সংখ্যা। শিক্ষার্থীরা, আমরা এবার যাচ্ছি ঋণপত্রের ব্যয় নির্ণয়ে। ঋণপত্রের ব্যয়ের সংকেত হলো ক্যাডি। ক্যাডি সমান আই ইন্টু 1 মাইনাস 3C ডিভাইডেড বাই এনএসবি, এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব যদি সংশ্লিষ্ট ঋণপত্রটি অপরিশুদ্ধ বা চিরন্তন হয়ে থাকে। আবার ক্যাডি সমান আই ইন্টু 1 মাইনাস 3C প্লাস আরবি মাইনাস এনএসবি ডিভাইডেড বাই এন হোল ডিভাইডেড বাই আরবি প্লাস এনএসবি বাই 2, এটা অ্যাপ্লাই করব আমরা যদি ঋণপত্রটি পরিশুদ্ধ হয়ে থাকে। আবার প্রশ্নে যদি কে আই এর মান দেওয়া থাকে, কে আই মিন্স কস্ট অফ ডিবেঞ্চার বিফোর ট্যাক্স, অর্থাৎ কর পূর্ব ঋণপত্রের ব্যয়, এটা যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমরা ক্যাডি সমান লিখব কে আই ইনটু 1 মাইনাস 3C। এবার যাচ্ছি আমরা সংকেত পরিচিতি পর্বে। ক্যাডি সমান কস্ট অফ ডিবেঞ্চার বা কস্ট অফ ডেট, অর্থাৎ ঋণপত্রের বা ঋণের ব্যয়। আই সমান অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, ঋণের সুদের পরিমাণ। টিসি মিন্স রেট অফ কর্পোরেট ট্যাক্স, কোম্পানির করের হার। কে আই এটা আগে বলা হচ্ছে কস্ট অফ ডিবেঞ্চার বিফোর ট্যাক্স। এফবি সমান ফেস ভ্যালু অবিহিত মূল্য। আরবি সমান রিডিমেবল ভ্যালু বা পরিশুদ্ধ মূল্য বা ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তি মূল্য। এন সমান নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি, মেয়াদ পূর্তির বছর সংখ্যা। আরেকটা যাচ্ছি আমরা সংরক্ষিত আয়ের ব্যয় অর্থাৎ কে আর নির্ণয়ে। কে আর সমান D0 ইনটু 1 মাইনাস TP ডিভাইডেড বাই P0। প্রশ্নে যদি জি এর মান অর্থাৎ গ্রোথ রেট দেওয়া না থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আবার কে আর সমান D1 ইনটু 1 মাইনাস TP ডিভাইডেড বাই P0 প্লাস জি। প্রশ্নে যদি জি এর মান দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর এখানকার সংকেত পরিচিতিতে কে আর সমান কস্ট অফ রিটেন আর্নিংস বা সংরক্ষিত আয়ের ব্যয়। টিপি সমান রেট অফ পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত করের হার। D0 P0 কিংবা D1 এর ফুল মিনিং কে ই নির্ণয়ের সূত্রের অনুরূপ। আমাদের লাস্ট ফর্মুলা হলো ভারযুক্ত গড় মূলধন ব্যয় নির্ণয়ের। ভারযুক্ত গড় মূলধন ব্যয় এর সংকেত হলো WSEC, আর WSEC সমান WEKE প্লাস WPKP প্লাস WDKD প্লাস WRKR। এখানকার সংকেত পরিচিতিতে যাই। WSEC এর ফুল মিনিং হলো ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল
বাংলায় হয় ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তার আরেকটি ফুল মিনিং আছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, সংকেত হলো K0। তাহলে আমরা WSCC এর স্থলে K0 লিখতে পারি বা কেও লিখতে পারি, যাকে বলা হচ্ছে সার্বিক মূলধন ব্যয়। এরপর WE ওয়েট অফ ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ারের ভার। অনুরূপভাবে WP ওয়েট অফ প্রেফারেন্স শেয়ার, অগ্রাধিকার শেয়ারের ভার। WD ওয়েট অফ ডিবেঞ্চার, ঋণপত্রের ভার। WR ওয়েট অফ রিটেন আর্নিংস, সংরক্ষিত আয়ের ভার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। বোর্ডে দেখতে পাচ্ছি এক্স লিমিটেডের একটি সৃজনশীল প্রশ্ন। এক্স লিমিটেড দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের জন্য দুটি বিকল্প উৎস বিবেচনা করছে। সাধারণ শেয়ারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এবছর 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং ভবিষ্যতে তা অপরিবর্তিত থাকবে। শেয়ারের বাজার মূল্য 105 টাকা, অর্থাৎ সাধারণ শেয়ারের বাজার মূল্য 105 টাকা। অন্যদিকে 10% কুপন রেটে 10 বছর মেয়াদী 1000 টাকা লিখিত মূল্যের ঋণপত্র 1100 টাকা ইস্যু করতে পারবে। ইস্যু বাবদ খরচ 20 টাকা, কর হার 25%। এই উদ্দীপকের আলোকে আমাদের কতে প্রশ্ন হচ্ছে উত্তরণ ব্যয় কি। আমরা আগেই বলেছি কোম্পানির শেয়ার বা ঋণপত্র ইস্যু সংক্রান্ত যে ব্যয় তাকে বলা হয় উত্তরণ ব্যয় বা ফ্লোটেশন কস্ট। খ, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের পার্থক্য দেখাও। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তবে তার মধ্যে কয়েকটি হতে পারে। অগ্রাধিকার শেয়ারের মালিকরা লভ্যাংশ বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকে সাধারণ শেয়ারের তুলনায়। বিলোপকালীন সময়ে কোম্পানির বিলোপকালীন সময়ে মূলধন ফেরত প্রাপ্তির ক্ষেত্রেও সাধারণ শেয়ারের তুলনায় অগ্রাধিকার পেয়ে থাকে। অগ্রাধিকার শেয়ারের শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা থাকে না, কিন্তু সাধারণ শেয়ারহোল্ডারদের ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতা থাকে। সাধারণ শেয়ারহোল্ডাররাই কোম্পানির প্রকৃত মালিক, অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রকৃত মালিক নয়। গত বলা হয়েছে সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করো। আমরা সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের 3টা সূত্র শিখেছি। তার মধ্যে এখানে লভ্যাংশ দেওয়া আছে এবং সেই লভ্যাংশ স্থির থাকবে বলা আছে, সেজন্য আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। KE সমান D0 ডিভাইডেড বাই P0 মাইনাস F, এই সূত্রটি। আমরা এখন অঙ্কটির সমাধান করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয়ের সূত্র 3টির মধ্যে আমরা অ্যাপ্লাই করছি। এখানে KE সমান D0 ডিভাইডেড বাই P0 মাইনাস F সূত্রটি। আমাদের এখানে D0 সমান 10 টাকা, P0 সমান 105 টাকা। F এর মান সাধারণ শেয়ারের ফ্লোটেশন কস্ট দেওয়া নেই, সমান 0 বা F না লিখলেও চলবে সূত্রে। তাহলে আমাদের KE এর মান চলে আসে 9.52%। সুতরাং সাধারণ শেয়ারের ব্যয় হলো 9.52%। আমরা যাচ্ছি এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তরে। নির্ণয়ের 3টে সূত্র রয়েছে। তার মধ্যে আমাদের এখানকার ঋণপত্রটি যেহেতু 10 বছর সময় উল্লেখ আছে, অর্থাৎ 10 বছর পরে এর আসল টাকা সুদ করে দিতে হবে, সেই জন্য এক্ষেত্রে পরিশুদ্ধ ঋণপত্রের সূত্রটি প্রযোজ্য হবে। আর সূত্রটি হলো KD সমান
KD সমান I into R minus TC plus RB minus NSB divided by N whole divided by RB plus NSB by 2। এখানে I সমান I হলো আমাদের 1000 টাকা 10% সমান 100 টাকা। TC rate of corporate tax হলো 25% সমান 0.25। FP face value 1000 টাকা। NSB RB redeemable value কত হবে উল্লেখ না থাকলে তাহলে আমরা ধরে নিব face value সমান অর্থাৎ 1000 টাকা। NSB সমান SB minus F আর SB এর মান হলো সেলস ভ্যালু এখানে 1100 টাকা আর F হলো ফ্লোটেশন কস্ট 20 টাকা সমান 1080 টাকা। N সমান নাম্বার অফ ইয়ার্স টু ম্যাচুরিটি মেয়াদ পূর্তির সময় হলো 10 বছর। তাহলে আমরা মানগুলো এখানে সূত্রে বসিয়ে দিই। I 100 1 minus TC 0.25 plus RB 1000 minus 1080 divided by 10 1000 plus 1080 divided by 2 সমান 75 প্লাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে 80 না সরি 1000 থেকে 1000 ছিলে 80 মাইনাস 80 কে 10 দিয়ে করলে 8 1040 75 থেকে 8 গেলে 67 বাই 1040 0.644 বা 6.44%। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাই ঋণপত্রের ব্যয় হলো 6.44%। এখন আমাদের সিদ্ধান্ত গ্রহণের পালা। এখানে সাধারণ শেয়ারের ব্যয় আমরা পূর্বে পেয়েছিলাম 9.52% আর ঋণপত্রের ব্যয় KD সমান আমরা এখন পেলাম 6.44%। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এখন কোন উৎসের মাধ্যমে অর্থায়ন করব। যেহেতু সাধারণ ঋণপত্রের ব্যয় লেস দেন সাধারণ শেয়ারের ব্যয়, সেহেতু এক্স লিমিটেডের ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করা যুক্তিযুক্ত হবে। শিক্ষার্থীরা আমরা এখানে দেখি সাধারণ শেয়ারের ব্যয় বা KI সমান 9.52% আর ঋণপত্রের ব্যয় KD সমান 6.44%। আমাদের নিয়ম হলো বা রুল হলো যেই উৎসের ব্যয় সবচেয়ে কম বা তুলনামূলকভাবে কম আমরা সেই উৎস থেকে অর্থায়ন করব। এখানে যেহেতু ঋণপত্রের ব্যয় লেস দেন সাধারণ শেয়ারের ব্যয়, সেহেতু এক্স লিমিটেডের ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করা যুক্তিযুক্ত হবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ ধরে আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তোমরা এই এখানে প্রদত্ত সূত্র এবং সমাধানকৃত অঙ্কের আলোকে বইয়ের অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।